আমাদের সহকর্মীরা সকাল থেকেই আছেন রাজধানীর বিভিন্ন প্রান্তে। আমরা বলছিলাম যে সকাল ৬টা থেকে আমরা কিন্তু বিরতিহীনভাবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই আয়োজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের একজন সহকর্মী আশরাফুল আলম আকাশ, তিনি ছিলেন ৩০০ ফিটে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে। আকাশ, আপনার কাছে জানতে চাই যে যখন তারেক রহমান আসলেন এবং আসতে যে দীর্ঘ অপেক্ষা, নেতাকর্মীদের মধ্যে আসলে আপনি রাগ ক্ষোভ এগুলো দেখেছেন কিনা, কিংবা তারা আসলে কিভাবে কতটা ধৈর্যের সঙ্গে কতক্ষণ আসলে অপেক্ষা করেছেন? অনেককে শুনেছি একদিন ২ দিন পর্যন্ত সেখানে তারা অপেক্ষা করেছেন। রাজীব, মূলত আমরা গত ২-৩ দিন যাবৎ কিন্তু এই তারেক রহমানের আসার যে প্রক্রিয়াটা সেটি কভার করছিলাম। গতকালকেও আমরা দেখেছিলাম যে সেই মঞ্চ ঘিরে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছিলেন তাদের উৎসাহ উদ্দীপনার কিন্তু কোনো কমতি ছিল না। এমন অনেক মানুষকে আমরা দেখেছি যারা বয়োজ্যেষ্ঠ, বয়সে অনেক বেশি হলেও তারা কিন্তু ওই স্টেজের সামনে, মঞ্চের সামনে কিন্তু রাতভর অপেক্ষা করেছেন এই কনকনে শীতের মধ্যে। তাদের কাছে যখন আমরা জানতে চেয়েছিলাম তখন তারা একটি কথাই বলেছে যে দীর্ঘ এত সময় পর আসছে, সামনাসামনি যেন তাকে এক নজর দেখতে পারে, সেই আবেগের মুহূর্তটা তারা কিন্তু সেখানে তৈরি করেছে। সকাল ৬টার পর থেকে আজকে যে অবস্থাটা আমরা পুরো ৩০০ ফিট এলাকায় দেখেছিলাম, যে পূর্বাচলের পুরো জায়গাটা বিভিন্ন জায়গা থেকে যেমন খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছিল, সেটা ভোরের আলো ফোটার পরপরই কিন্তু ঘন্টা ২ ঘন্টার মধ্যে ৩০০ ফিটে কিন্তু আসলে মানুষের লোকারণ্য হয়ে গেছে। সব মিলে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা এসেছে তাদের মধ্যে কোনো ধরনের ক্লান্তি আমরা লক্ষ্য করিনি। কারণ প্রচণ্ড শীত উপেক্ষা করে তারা শেষ পর্যন্ত ওই স্থানটিতে ছিল। বিমানবন্দর থেকে বের হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মানুষের চাপের কারণে স্টেজ পর্যন্ত, মঞ্চ পর্যন্ত যেতে কিন্তু ৪ ঘন্টারও বেশি সময় লেগেছে। সব মিলে যে ক্রাউডটা হয়েছে সেই ক্রাউডের মধ্যে মানুষের উৎসাহ উদ্দীপনা আর তাদের কিছু চাওয়া পাওয়াও ছিল। দীর্ঘ এত বছর পর তিনি যখন দেশে এসেছেন তখন নেতাকর্মীরা এখন যে সামনে আগামী নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনের উপরেও কিন্তু এটার একটি প্রভাব ভালোভাবেই পড়বে। কারণ নেতাকর্মীদের মধ্যে যে একটি কমতি ছিল যে এতদিন পর্যন্ত আসলে তারা মাঠে কাজ করছিল, কিন্তু তারেক রহমান কিন্তু তাদের যে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি দেশের বাইরে ছিলেন। এখন তাদের সাথে যে সরাসরি যোগাযোগ হবে, বিভিন্ন সভা সমাবেশে তারেক রহমান যাবেন, সরাসরি তিনি কথা বলবেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো রাখবেন, তাদের কাছে এখন এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তারা এখন তার সাথে খুব কাছাকাছি অবস্থানে থেকে নির্বাচনী যে কার্যক্রম সেগুলো আরও জোরদার করতে পারবেন, এই বিষয়টিও কিন্তু তারা গুরুত্ব দিয়েছে। আর বেশ কিছু জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে অনেক ভোটার যারা নতুন ভোটার হয়েছেন তারা বলছেন যে তাদের জন্মের পর থেকে, বুদ্ধির বয়স থেকে আসলে তারা কখনো তারেক রহমানকে সামনাসামনি দেখেননি। এবার ভোটার হয়েছেন, এবার তারা ভোট দিতে পারবেন। তাদের যে তারুণ্য, সেই তারুণ্যের যে আজকে তিনি এসেছেন প্রথম ভোটার হিসেবে, তারা যারা ভোট দিবেন আর তাদের সাথে তারা তারেক রহমানকে দেখতে পেয়ে এত বছর পর তার দেশে আসা, এই জিনিসটাকে কিন্তু তারা খুব পজিটিভলি দেখছেন। আর যদি বলে রাখি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের আজকের যে সময়টা আমরা দেখেছি, এটি আসলে যারা বিএনপি সমর্থিত নেতাকর্মীরা ছিলেন তাদের অনেকের কাছে ওনারা বলছিলেন যে আসলে এটা একসময় আমাদের জন্য কল্পনার হয়ে গিয়েছিল। কারণ এমন একটি সময় তারা পার করেছে, অনেকের বিরুদ্ধে অনেক মামলা ছিল, সেই বিষয়গুলো আসলে তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন প্রত্যেকটা বিষয় কিন্তু প্রভাব তৈরি করেছে। তবে জুলাই আকাশ, অভ্যুত্থান একটু জানতে পরবর্তী চাই যে সময়ে সবাই যারা এখন এসেছিলেন, পরিবেশটা অনেকটাই আকাশ স্বাভাবিক। আমার কথা শুনছেন নিশ্চয়ই, যারা এসেছিলেন সবাই কি আসলে বিএনপির নেতাকর্মী, নাকি সাধারণ মানুষের উপস্থিতিও আপনি দেখেছেন? মানে এটা না, একটু আমার সাধারণ কৌতূহল। মানুষের উপস্থিতি অবশ্যই ছিল। আমরা বেশ কিছু সাধারণ মানুষের যে উপস্থিতি সেটার কথা যদি বলে রাখি, যেহেতু এখানে সবাই যার যার একটি ব্যানারে এসেছে, সে কারণে আপনি সাধারণ মানুষ আর দলীয় নেতাকর্মী পার্থক্য করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তবে দেখে বোঝা যায় যে অনেকেই কিন্তু বিএনপির দল না করলেও আবার দলগতভাবে একটা ইমেজ তৈরি হয়ে থাকে। সেই হিসাবেও কিন্তু বলা যায় যে এখানে সাধারণ মানুষের যেমন উপস্থিতি ছিল, তেমনি দলীয় পর্যায়ের উপস্থিতি ছিল। আর এইটার জন্য কিন্তু বিএনপি বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিয়ে রাখছিলেন। এখানে আমরা দেখেছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে আহ্বায়ক করে সদস্য সচিব করা হয়েছিল আরেকজনকে। এভাবে কিন্তু তারা প্রক্রিয়া করে কিন্তু এই পুরো আয়োজনটি আজকে দিন পর্যন্ত, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এখন তিনি এভার কেয়ার হাসপাতালে আছেন, এর পরবর্তীতে তিনি গুলশান এভিনিউতে তার জন্য যে বাসভবন তৈরি করা হয়েছে তিনি সেখানে যাবেন। আর আগামীকালকের প্রোগ্রামও কিন্তু এর মধ্যে সেট করা হয়েছে। ২৭ তারিখ পর্যন্ত তিনি কী কার্যক্রমে অংশগ্রহণ করবেন তা কিন্তু এখন পর্যন্ত বিএনপির তরফ থেকে জানানো হয়েছে।
হ্যাঁ, আরেকটা জিনিস জানতে চাই যে আপনার কি মনে হয় যে তারেক রহমান দীর্ঘদিন বিদেশে ছিলেন, প্রবাসে ছিলেন, সেখানকার একটা নিয়মতান্ত্রিক জীবন তিনি যাপন করেছেন, বাংলাদেশে এসে তিনি বাংলাদেশের রাজনৈতিক ধারা পরিবর্তন করবেন কিংবা করতে চান, সেই কোনো মনে হয়েছে কিনা আজকের বক্তব্যে কিংবা নেতাকর্মীদের সাথে কথা বলে? রাজনৈতিক বিষয়টি যদি বলেন তাহলে এখন যেহেতু সামনে নির্বাচন, তার সমমনা দল যারা ছিলেন তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। সবার মধ্যে যে একটি সমঝোতা, এখন যেহেতু তারেক রহমান দেশে এসেছেন, তিনি সামনাসামনি থেকে যেভাবে পরিস্থিতিগুলো সামাল দিতে পারবেন, সেক্ষেত্রে রাজনৈতিক সমীকরণের যে একটি বড় ধরনের রদবদল অথবা পরিবর্তন হতে যাচ্ছে সেটি কিন্তু ধারণা করাই যায়। কারণ অন্য সমমনা দলের যারা নেতৃত্ব ছিলেন তারাও কিন্তু ধারণা করছিলেন যে তারেক রহমান আসার পরে এই বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি অনেকটাই পরিবর্তন হবে এবং নেতাকর্মীদের মধ্যে যেই ধরনের একটি পৃথক ভাব ছিল সেটি ঐক্যে পরিণত হবে বলেও আশা করছেন তারা। ধন্যবাদ আপনাকে আকাশ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে এবং তিনি জানাচ্ছিলেন সারা দিনের তার কর্মব্যস্ততার অভিজ্ঞতা। এবং আমাদের সহকর্মীরা কিন্তু সকাল থেকেই আছেন রাজধানীর বিভিন্ন জায়গায়, বিমান Furniture just smarter. JMG Furniture.